হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিএমস ক্লাসরুম। সিএমস ক্লাসরুমে ক্লাস 10-এর একটি নতুন গল্প নদীর বিদ্রোহ নিয়ে আলোচনা হবে। আলোচনাটা একদম লাইন ধরে ধরে তুমিও বুঝে যাবে, তুমিও বুঝে যাবে গল্পটা লিখেছে মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় বিখ্যাত কথা সাহিত্যিক। ওনার আসল নাম ছিল, প্রকৃত নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। উনি মানিক বন্দ্যোপাধ্যায়, আসল নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তো মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় 1908 খ্রিস্টাব্দের 19 মে সাঁওতাল পরগনার অন্তর্গত দুমকা শহরে। তবে তার পৈতৃক নিবাস মানে হচ্ছে পিতার আসল বাড়ি ছিল বাংলাদেশের রাজধানী যে ঢাকা রয়েছে বর্তমান, ঢাকার বিক্রমপুরের অন্তর্গত মালপদিয়া গ্রামে। এই মানিক বন্দ্যোপাধ্যায় তার জীবনে প্রথম একটি গল্প লেখে, অতসী মামি, এবং গল্পটা খুব হিট হয়। দারুণ গল্প। শুধু অতসী মামিই লেখেনি, উনি আরও অনেক গল্প লিখেছেন, সরীসৃপ, প্রাগৈতিহাসিক, এরকম নানা গল্প। তার বিখ্যাত উপন্যাস হচ্ছে পদ্মা নদীর মাঝি, জননী, সোনার চেয়ে দামি, বিখ্যাত উপন্যাস। একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে, উনি ইন্টারেস্টিং না, একটা দুঃখজনক কথা এরকম বলতে পারো। উনি 1956 সালে মারা যান। 1956 সালে মারা যান। ওনার বাবার 2 বছর আগে মারা গিয়েছিলেন। ওনার বাবা 58 সালে মারা যান। ওনার বাবা 2 বছর আগে মারা গিয়েছিলেন। উনি 2 বছর আগে। তা আমরা মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বেশি কিছু বলছি না, লেন্দি হয়ে যাবে ভিডিওটা। আমরা গল্পের দিকে ফোকাস করি, কারণ এখান থেকে এর বেশি কোশ্চেন আসবে না। গল্পের দিকে ফোকাস করি আমরা। মানিক বন্দ্যোপাধ্যায় জন্ম মৃত্যু বললাম, কি কি লিখেছে জানলাম। মানিক বন্দ্যোপাধ্যায়, এবার দেখো নদীর বিদ্রোহ গল্পটা তার বিখ্যাত গল্প গ্রন্থ সরীসৃপ থেকে গৃহীত হয়েছে। এবার গল্প পড়ার আগে গল্পে একটু টোটাল সামারি পড়ে নেব। গল্পটা একদম সোজা লাগবে, গল্পের সামারিটা পড়ে নেব। গল্পের সামারি কি হচ্ছে? গল্পের মূল চরিত্র হচ্ছে নদের চাঁদ। নদের চাঁদ হচ্ছে 30 বছর বয়সী নদের চাঁদ। নদীকে খুব ভালোবাসত, নদী প্রেমিক। 5 দিন টানা বৃষ্টির জন্য সে নদীকে দেখতে যেতে পারেনি। তার যে স্টেশনের দায়িত্বে তিনি ছিলেন, সেই স্টেশন থেকে 1 মাইল দূরে একটা নদীকে সে দেখতে যেত, কিন্তু 5 দিন বৃষ্টির জন্য সে দেখতে যেতে পারেনি। আর 5 দিন বৃষ্টির পর বর্ষায় উন্মত্ত পাগল হয়ে গেছে, প্রাণবন্ত, তার মধ্যে যেন প্রাণ উঠে এসেছে। সেই নদীকে দেখে সে শিশু সুলভ আমোদ বোধ করে, বাচ্চাদের মতো করে, ওই যে নদী, মানে তার বাচ্চাদের মতো একটা আমোদ বোধ হয়। কিন্তু বৃষ্টি আরও বেড়ে গেলে সেই নদীর ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়। ক্ষোভে পাগল হয়ে নদীর গর্জনে ভীত নদের চাঁদ নদীর বিদ্রোহের স্বর শুনতে পায়। নদী যেন বিদ্রোহী হয়ে উঠেছে, বর্ষার জলে ফুলে ফেপে উঠে নদী বিদ্রোহী হয়ে উঠেছে। নদী যেন তার রুদ্ধ গতি, মানে নদীর উপর কোনো বাঁধ, কোনো ব্রিজ আছে, মানে যেটা নদীর গতিকে বাধা দেয়, নদীর চলনকে বাধা দেয়, সেই বন্ধনকে মুক্ত করতে ব্রিজটিকে, নদীর উপর যে রেল ব্রিজ ছিল সেই ব্রিজটিকে ভেঙে ফেলতে চায়। এই ভাবনার আবেশে, এই ভাবনা নিয়ে ফেরার সময় ট্রেনের পাত দিয়ে যখন নদের চাঁদ হাঁটতে থাকে, তখন আমরা দেখব গল্পে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। এইভাবেই তিনি মারা যায়, গল্পে এইভাবেই মারা যায়। তো ভাই দেখো, পুরো গল্পের আলোচনাটা একদম শেখে দেবে। পুরো গল্পের সামারি বলা হয়ে গেছে। এই গল্পে আমরা যেটা শিখব সেটা হচ্ছে প্রতিটি লাইন ধরে ধরে আলোচনা। যে ওয়ার্ডের মানে দরকার সেই ওয়ার্ডের মানেটা বলে দেব। পুরো আলোচনা হবে, পুরো। শুরু করছি এবার। 4:45 প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করাইয়া দিয়া নদের চাঁদ নূতন সহকারীকে ডাকিয়া বলিল। 4:45 স্টেশন মাস্টার তো, 4:45 একটা প্যাসেঞ্জার ট্রেন, যাত্রীবাহী ট্রেনটে
ট্রেনকে সে রওনা করিয়ে দিয়া নদের চাঁদের যে নূতন সহকারী ছিল, সেখানে নূতন যে কর্মচারী ছিল তাকে ডেকে বলল, আমি চললাম হে। নদের চাঁদ বলছে, আমি চললাম হে। নূতন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাহিয়া বলিল, আজ্ঞে হ্যাঁ। মেঘ দ্বারা আচ্ছন্ন আকাশ, আকাশে মেঘলা আছে, বলো আজ্ঞে হ্যাঁ। নদের চাঁদ বলিল, আর বৃষ্টি হবে না কি বলো? ওকে কোশ্চেন করছে, আর বৃষ্টি হবে না কি বলো? নূতন সহকারী একবার জলে জলময় পৃথিবীর দিকে চাহিয়া বলিল, আজ্ঞে না। জলে জলময়, খুব বৃষ্টি হচ্ছিল, তাই জলমগ্ন হয়ে গেছে চারিদিক, তাই জলে জলময় সেই পৃথিবীর দিকে তাকিয়ে বলল, আজ্ঞে না। দেখো, নদের চাঁদ লাইন ধরিয়া 1 মাইল দূরে নদীর উপরকার ব্রিজের দিকে হাঁটিতে লাগিল। ওই বললাম নতুন সহকারীকে বলল যে আমি চললাম, নতুন সহকারী বলল আজ্ঞে হ্যাঁ। তখন নদের চাঁদ তার স্টেশন থেকে, সে একটা স্টেশনের মাস্টার ছিল, ছোট হোক বড় হোক সেটা স্টেশনের মাস্টার ছিল। নদের চাঁদ লাইন ধরিয়া 1 মাইল দূরে নদীর উপরকার, বললাম স্টেশন থেকে 1 মাইল দূরে নদীর উপরকার ব্রিজের দিকে হাঁটতে লাগিল। সে হাঁটতে হাঁটতে, পাত দিয়ে হাঁটতে হাঁটতে সেই ব্রিজের কাছে যাবে। 5 দিন অবিরত বৃষ্টি, অবিরত মানে যার বিশ্রাম নেই, একটানা চলেই যাচ্ছে। অবিরত বৃষ্টি হইয়া আজ এই বিকেলের দিকে বর্ষণ থামিয়াছে। 5 দিন একটানা বৃষ্টি হয়ে আজকের বিকেলের দিকে বৃষ্টিটা একটু থামিয়াছে। 5 দিন নদীকে দেখা হয় নাই, 5 দিন নদীকে দেখে নাই। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এইটা কোশ্চেন এসেছিল এমসিকিউতে। কতদিন নদের চাঁদ নদীকে দেখেনি টেস্টে? নদের চাঁদ ছেলে মানুষের মতো উৎসুক বোধ করিতে লাগিল। 5 দিন নদীকে দেখে নাই, তারপর নদের চাঁদ একদম ছেলে মানুষ, একদম বাচ্চাদের মতো যেন উৎসুক আনন্দ বোধ করিতে লাগিল। আকাশে যেমন মেঘ করিয়া আছে, হয়তো আবার কিছুক্ষণের মধ্যেই প্রবল ধারায় বর্ষণ শুরু হইয়া যাইবে। আকাশে তখনও মেঘ করে আছে, হয়তো কিছুক্ষণের মধ্যে আবার মুষলধারে প্রবল ধারায় আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। তা হোক, বলছে তা হোক। ব্রিজের এক পাশে আজ চুপচাপ বসিয়া কিছুক্ষণ নদীকে না দেখিলে সে বাঁচিবে না। যদি ব্রিজের এক পাশে চুপচাপ একটু বসে কিছুক্ষণ নদীকে না দেখে, সে বাঁচবে না। 5 দিন নদীকে দেখে নাই। নদীর প্রতি তার অসীম ভালোবাসা, অগাধ ভালোবাসা, শিশু সুলভ ভালোবাসা, নদীর প্রতি তার সহজাত ভালোবাসায় এই নদীকে সে ভালোবাসে। তাই বলছে কিছুক্ষণ নদীকে না দেখলে আজকে সে বাঁচিবে না। 5 দিনের আকাশ ভাঙা বৃষ্টি না জানি নদীকে আজ কি অপরূপ রূপ দিয়েছে। 5 দিনের আকাশ ভাঙা, এত বৃষ্টি হয়েছে 5 দিন ধরে, না জানি নদীকে আজকে কি সুন্দর রূপ দিয়েছে। দুদিকে মাঠঘাট জলে ডুবিয়া গিয়াছে। রেলের উঁচু বাঁধ ধরিয়া হাঁটিতে হাঁটিতে দুপাশে চাহিয়া চাহিয়া নদের চাঁদ নদীর বর্ষণ পুষ্ট মূর্তি কল্পনা করিবার চেষ্টা করিতে লাগিল। মানে ও ভাবছে, কল্পনা করছে যে মাঠঘাট জলে ডুবে গেছে, রেলের উঁচু বাঁধ ধরিয়া, রেলের যে বাঁধগুলো ছিল সেই বাঁধ ধরে সে হাঁটতে হাঁটতে দুপাশে চেয়ে চেয়ে ভাবছে যে নদী আজকে কেমন বৃষ্টিতে কেমন পরিপুষ্ট রূপ নিয়েছে, সেটা জাস্ট সে কল্পনা করতে চেষ্টা করছে। 30 বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক। এটা অস্বাভাবিক, অ্যাবনর্মাল না? 30 বছর বয়সে এত ভালোবাসা তো বাচ্চাদের মতো করছে। 30 বছর বয়সটা কি দরকার ছিল নদীর প্রতি? এই নদীর প্রতি এত বেশি মায়া একটা অস্বাভাবিক কাজ। ওরা বাচ্চা করে, যারা মানে কিশোর বয়সে তারা করে নদী। ও 30 বছর বয়সে নদীর প্রতি একটা মায়া, একটা অস্বাভাবিক ব্যাপার না? কেবল বয়সের জন্য না, এটা কেবল বয়সের জন্য না। নদীকে সে ভালোবাসে, নদীর প্রতি তারা তো মায়া, এটা কেবলমাত্র বয়সের জন্য না। ছোট হোক তুচ্ছ হোক, সে তো একটা স্টেশনের স্টেশন মাস্টার। সে স্টেশন ছোট হোক তুচ্ছ হোক, সে তো একটা স্টেশনের কে ছিল? নদের চাঁদ স্টেশনের স্টেশন মাস্টার। দিবারাত্রি মানে দিন রাত মেল, প্যাসেঞ্জার আর মালগাড়িগুলির তীব্র বেগে ছুটাছুটি নিয়ন্ত্রিত করিবার দায়িত্ব যাহাদের, সেও তো তাহাদের একজন। মানে দিন রাত ধরে মেল ট্রেন যাচ্ছে, প্যাসেঞ্জার ট্রেন যাচ্ছে, যাত্রীবাহী ট্রেন যাচ্ছে, মালগাড়ি যাচ্ছে, তার তীব্র বেগে ছোটাছুটি সে নিয়ন্ত্রণ করে। যে দায়িত্ব তার হাতে, সেও তো তাদের মধ্যে একজন। সে ছোট হোক, হ্যাঁ সে ছোট হোক, একটা তুচ্ছ হোক, একটা স্টেশনের স্টেশন মাস্টার, তবু সে স্টেশনের তো স্টেশন মাস্টার। তবুও সে নদীর জন্য এমন পাগলা হওয়া কি তার সাজে? সে তো একটা স্টেশনের স্টেশন মাস্টার, তার কত দায়িত্ব, সে সরকারি চাকরি করে এখন, তাও নদীর জন্য এমন পাগলা হওয়া কি তার সাজে? নদের চাঁদ সব বোঝে, শুধু নিজেকে কেবল বোঝাইতে পারে না। সব বোঝে,
আমার মতো সব বুঝতে পারছে, আমার মতো সব বোঝে, কিন্তু নিজেকে বুঝাইতে পারে না যে কি কি মায়া, এটা কি মায়া, কাউকে বোঝানো যায় না, এটা এই ফিলিংস কাউকে বোঝানো যায় না। তাই আমরাও অনেক সময় সব কিছু বুঝে থাকি, নিজেকে বোঝাইতে পারি না ভাই। নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, সে নদীকে ভালোবাসে, নদীর প্রতি তার মায়া, তার এই পাগলামিতে তার আনন্দই লাগে, সে আনন্দই উপভোগ করে। ঠিক আছে আমি পাগলামি করলাম, তার আনন্দ লাগে, এরকম পাগলামিতে ভালো লাগে তার, সে সব বোঝে, শুধু নিজেকে বোঝাইতে পারে না, সব বোঝে। অস্বাভাবিক হোক, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদীর চাঁদ দিতে পারে। এই ব্যাপারটা যদি সবার কাছে অস্বাভাবিক লাগে, তবে অস্বাভাবিক হোক, কারণ নদীর ধারে তার জন্ম হয়েছে, নদীর ধারে সে বড় হয়েছে, চিরদিন নদীকে সে ভালোবাসিয়াছে। কি কৈফিয়ত সে দিতে পারে, কি অজুহাত সে দিতে পারে? কারণ নদীর ধারে তার জন্ম, নদীর তীরে সে মানুষ হয়েছে, চিরদিন সে নদীকে ভালোবাসিয়েছে। কারণ দেশের মানে যেখানে তার বাড়ি ছিল, এখন তো চাকরি সূত্রে চলে এসেছে স্টেশনে, দেশের নদীটি তার হয়তো এই নদীর মতো এত বড় ছিল না, তার দেশেও একটা নদী ছিল যেখানে সে থাকতো, যেখানে সে বড় হয়েছে, তার পাশেও একটা নদী ছিল যেখানে সে বড় হয়েছে। সেই নদীটা হয়তো তার স্টেশনের থেকে 1 মাইল দূরে, এই যে নদী তার থেকে এত বড় ছিল না। কিন্তু শৈশবে, কৈশোরে আর প্রথম যৌবনে বড় ছোটোর হিসাব কে করে? শৈশব অবস্থায়, কৈশোর অবস্থায় আর যৌবনকালে বড় ছোটোর হিসাব কে করে রে? দেশের সেই ক্ষীণস্রোতা নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়ের মতোই তার মমতা পাইয়াছিল। দেশের সেই ক্ষীণস্রোতা, অল্প স্রোত, নির্জীব, যেন বেঁচে নেই এরকম অবস্থা, সেই নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়, মানে আত্মীয় যেরকম অসুস্থ দুর্বল হলে আমাদের কাছে মমতা পায়, সেরকম পাইয়াছিল। বড় হইয়া একবার অনাবৃষ্টির বছরে নদীর ক্ষীণ স্রোতধারা ও প্রায় শুকাইয়া যাইবার উপক্রম করিয়াছে দেখিয়া সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছে। বড় হইয়া একবার অনাবৃষ্টির বছরে, যে বছর অনাবৃষ্টি মানে বৃষ্টিপাত যে বছর খুব কম হয়, নদীর ক্ষীণ স্রোতধারাও প্রায় শুকিয়ে গিয়েছিল। এমনিও ক্ষীণ স্রোতধারা ছিল নদীতে, বেশি স্রোত ছিল না, তাও শুকিয়ে গিয়েছিল। সেই উপক্রম করিয়া দেখিয়া সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছে। দুরারোগ্য ব্যাধিতে ভুগিতে ভুগিতে পরম আত্মীয়া মরিয়া যাইবার উপক্রম করিলে মানুষ যেমন কাঁদে, তারও সেরকম মমতা হয়েছিল। মানে কোনো এক দুরারোগ্য ব্যাধিতে ভুগিতে ভুগিতে পরম আত্মীয়া মরিয়া যাবার উপক্রম করিলে মানুষ যেমন কাঁদে, সেও সেরকম কেঁদে উঠেছিল। কি জন্য কেঁদে উঠেছিল? নদীর সেই ক্ষীণ স্রোতধারা দেখে, সেই ক্ষীণ স্রোতধারা প্রায় শুকিয়ে গিয়েছে সেটা দেখে সে কেঁদে উঠেছিল। ব্রিজের কাছাকাছি আসিয়া প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়াই নদীর চাঁদ স্তম্ভিত হয়ে গেল, একদম অবাক হয়ে গেল। প্রথমবার নদীকে দেখে, প্রথমবার দৃষ্টিপাত করে একদম অবাক হয়ে গেল। 5 দিন আগেও বর্ষার জলে পরিপুষ্ট নদীর পঙ্কিল জলস্রোতে, কর্দময় জলস্রোতে সে চাঞ্চল্য দেখিয়ে গিয়েছে, কিন্তু সে চাঞ্চল্য যেন ছিল পরিপূর্ণতার আনন্দের প্রকাশ। 5 দিন আগে যে সে যখন নদীকে দেখে গেছে, বর্ষার জলে পরিপুষ্ট নদীকে দেখে গেছে, পঙ্কিল মানে কাদাময় যে জলের স্রোতে সে যে চাঞ্চল্য দেখে গিয়েছিল, কিন্তু সে চাঞ্চল্য যেন ছিল পরিপূর্ণতার আনন্দের প্রকাশ। সে যে দুরন্ত ভাব, সেই চাঞ্চল্য ছিল যেন পরিপূর্ণতার, একদম ফুলফিল হয়ে গেছে, একদম পরিপুষ্ট আনন্দ তার প্রকাশ ছিল। আজ যেন সেই নদী খেপিয়ে গিয়েছে। বললাম নদী বিদ্রোহী হয়ে উঠেছে, নদীর বিদ্রোহ। আজ যেন সেই নদী খেপিয়ে গিয়েছে। গাঢ়তর পঙ্কিল জল ফুলিয়া ফাঁপিয়া ফেনশাসিত হইয়া ছুটিয়া চলিয়াছে। মানে সেই নদী ফুলে ফেপে উঠে ফেনোচ্ছ্বাসিত হইয়া ছুটিয়া চলিয়াছে। সেই নদী খেপে গেছে, বর্ষার জলে পুরো পরিপূর্ণ হয়ে বর্ষার জল উপচে পড়ছে নদীর উপর। নদী একদম ফুলে ফেপে উঠেছে, বর্ষার জল একদম পরিপুষ্টভাবে, পঙ্কিল জল যেন ফুলে ফেপে উঠেছে, ফেনোচ্ছ্বাসিত হয়ে ওঠে, নদী যেন বিদ্রোহী হয়ে উঠেছে। এতক্ষণ নদীর চাঁদ একটি সংকীর্ণ ক্ষীণস্রোতা নদীর কথা ভাবিতেছিল। কোন নদীর কথা? ক্ষীণস্রোতা নদীর কথা। সেই অল্প স্রোত, একটা সংকীর্ণ ন্যারো,
একদম সংকীর্ণ ক্ষীণস্রোত নদীর কথা ভাবিতেছিল। তার 4 বছরের চেনা এই নদীর মূর্তিকে তাই যেন আরও বেশি ভয়ঙ্কর, আরও বেশি অপরিচিত মনে হইল। 4 বছরের চেনা, 4 বছর ধরে সে এখানে চাকরি করে, তার 4 বছরের চেনা এই নদীটির মূর্তিকে যেন আজকে বেশি ভয়ঙ্কর বলে মনে হচ্ছে, যেন আজকে বেশি অপরিচিত বলে মনে হচ্ছে। কারণ নদী তো ফুলে ফেঁপে ফেনোচ্ছ্বাসিত হয়ে গেছে, নদী তো বিদ্রোহী হয়ে উঠেছে। ব্রিজের মাঝামাঝি ইট, সুরকি আর সিমেন্টে গাঁথা ধারক স্তম্ভের শেষ প্রান্তে ইট, সুরকি দিয়ে আর হচ্ছে সিমেন্টে গাঁথা যে ধারক স্তম্ভ থাকে ব্রিজ তৈরির জন্য, যে ধারক স্তম্ভ থাকে, যে স্তম্ভটা থাকে যেখানে ব্রিজ দাঁড়িয়ে থাকে, যে স্তম্ভের উপর, শেষ প্রান্তে বসিয়া সে প্রতিদিন নদীকে দেখে। আজও সে সেইখানে গিয়ে বসিল, আজও সে সেইখানে গিয়ে বসিল। আজও সে কোথায় গিয়ে বসিল? পরিচয় আসে, বলতে আসে, আজও সে সেইখানে গিয়ে বসিল, আজও সে কোথায় গিয়ে বসেছে। এইখান থেকে প্রশ্ন আসে। নদীর স্রোত ব্রিজের এই দিকে ধারক স্তম্ভগুলিতে বাধা পাইয়া ফেনিল আবর্ত রচনা করিতেছে। মানে নদীর স্রোত ব্রিজের এই ধারক স্তম্ভে এরকম ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে ফেনা, একদম ফেনা ফেনা রচিত করে দিয়েছে, ফেনা 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 তৈরি করে দিয়েছে। মানে নদীর স্রোত ধারক স্তম্ভে এরকম ধাক্কা খেলে কি হয়? ফেনা তৈরি করে, সেই ফেনা তৈরি করে দিচ্ছে। অনর্ঘ স্তম্ভের উপর কি ফেনা আবর্ত রচনা করিয়াছে। ফেনা আবর্ত, এত উঁচুতে জল উঠিয়া আসিয়াছে যে, এত উঁচুতে জল এসছে যে, এত উঁচুতে মনে হয় ইচ্ছা করিলে বুঝি হাত বাড়াইয়া স্পর্শ করা যায়। এত উঁচুতে জলটা চলে এসছে আজকে নদীর। যে ব্রিজের উপর বসে নদের চাঁদ প্রতিদিন নদীকে দেখত, সে নদীকে খুব ভালোবাসে, তাই মাঝে মাঝে নদীর কাছে সে নদীকে দেখে যায়। সে প্রতিদিন যেখানে গিয়ে বসেছিল আজও সে সেখানে গিয়ে নদীকে দেখছে। আর জল এতটা উঁচুতে উঠে গেছে, সেই জল যেন হাত বাড়ায় স্পর্শ করা যায়, স্পর্শ করা যায়। নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগলো, ভারী আমোদ বোধ। সে মনে মনে আনন্দ পেতে লাগলো, সে মনে মনে খুব আহ্লাদিত হলো, তার আমোদ বোধ হইতে লাগলো। কেন নদের চাঁদের আমোদ বোধ হইতে লাগলো, এটাও প্রশ্ন আসে। পকেট খুঁজিয়া পুরাতন একটি চিঠি বাহির করিয়া সে স্রোতের মধ্যে ছুড়িয়ে দিল। পকেট খুঁজিয়া, পকেটে দেখলো যে পুরনো একখানা চিঠি আছে, সেই চিঠিটা বাহির করলো, স্রোতের মধ্যে সে ছুড়ে দিল। চোখের পলকে কোথায় যে অদৃশ্য হয়ে গেল চিঠিখানা, চোখের পলকে চিঠিখানা কোথায় অদৃশ্য হয়ে গেল। মানে যখন সে ছুড়ে দিল, চোখের পলকে অদৃশ্য হয়ে গেল চিঠিখানা। উন্মত্ততার জন্যই জলপ্রবাহকে আজ তাহার জীবন্ত বলে মনে হইতেছিল। উন্মত্ততা মানে পাগল হয়ে গেছে, নদী পাগল হয়ে গেছে। এই পাগলতার জন্য, এই উন্মত্ততার জন্য জলপ্রবাহকে, নদীর এই জলের প্রবাহকে কি তার জীবন্ত, সে যেন জীবিত হয়ে গেছে, নদী যেন জীবিত হয়ে গেছে তার মনে হইতেছিল। তার সঙ্গে খেলায় যোগ দিয়া চিঠিখানা যেন তাড়াতাড়ি লুকাইয়া ফেলিয়াছে। তাই নদীর সঙ্গে খেলাখেলি খেলছে, লুকোচুরি খেলা। তার সঙ্গে সেই খেলায় চিঠি যেন মানে মানে পকাত করে, একদম ঝপাত করে, মানে একদম তাড়াতাড়ি, বাচ্চাদের ভাষা তাড়াতাড়ি যেন লুকিয়ে পড়িয়াছে চিঠিখানা, যেন ওর সঙ্গে লুকোচুরি খেলছে। আর লুকোচুরি খেলতে গিয়ে যেন লুকিয়ে পড়িয়াছে চিঠিখানা, কি লুকিয়ে গেছে। দুদিন ধরিয়া বাহিরের অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মেলাইয়া নদের চাঁদ বউকে প্রাণপণে একখানা 5 পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখিয়াছে। চিঠি পকেটেই ছিল দুদিন ধরিয়া, মানে দুদিন ধরে বাইরের অবিশ্রান্ত, মানে যে বৃষ্টি মানে অবিরত নামতেই থাকে, সেই বৃষ্টির সঙ্গে সুর মিলিয়া নদের চাঁদ তার স্ত্রীকে, তার বউকে প্রাণপণে একখানা 5 পৃষ্ঠার বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখেছিল। আর সেই চিঠি পকেটেই ছিল। একটু মমতা বোধ করিল বটে, মানে বউকে এত কষ্ট করে চিঠি লিখেছে, সেই চিঠির জন্য তার একটু মমতা বোধ হইতে লাগলো। কেন? কারণ সে চিঠি তো এখন নদীর সঙ্গে সে খেলবে, সেই চিঠি ছুঁড়ে ফেলাবে, তাই তার একটু মমতা বোধ হইতে লাগলো। মানে নদীর সঙ্গে সে খেলবে, তার মমতা, এই জন্য তার মমতা বোধ হইতে লাগলো। মানে যে চিঠিটা সে এনেছিল, যে চিঠি সে এনেছিল না, যে চিঠি সে বইয়ের জন্য লিখেছিল না, সেই চিঠি এখন নদীর সঙ্গে খেলবে। তাই বউকে এখনও চিঠিটা দেওয়া হয়নি, তাই চিঠির জন্য একটু মমতা বোধ করিল বটে। কিন্তু নদীর সঙ্গে খেলা করবার লোভটা সে সামলাইতে পারিল না। নদীর সঙ্গে এবার সে খেলবে, সেই খেলা করার লোভটা আর সামলাইতে পারে না, এবার চিঠি দিয়ে দেবে। একখানি পাতা ছিঁড়িয়া দুমড়াইয়া মোসরাইয়া, আর ওই চিঠি যে চিঠি লিখেছিল, এক একটা পাতা ছিঁড়ছে আর দুমড়াইয়া মোসরাইয়া জলে ফেলিয়া দিতে লাগিল। তারপর নামিল বৃষ্টি,
সে কি মুষলধারায় বর্ষণ। তারপর আবার বৃষ্টি নামতে শুরু করলো। যখন নদের চাঁদ এক একটা পাতা দুমড়ে মুচড়ে জলে ফেলাচ্ছিল, তখন আবার তারপর বৃষ্টি নামতে শুরু করলো। সে কি মুষলধারায় বৃষ্টি, সে কি মুষলধারায় বৃষ্টি, সে কি মানে বৃষ্টি এত জোরে হচ্ছিল। ঘণ্টা তিনেক বিশ্রাম করিয়া মেঘের যেন নূতন শক্তি সঞ্চিত হইয়াছে। মানে ওই যে 5 দিন অবিরত নামছিল, তারপর যেন 3 ঘন্টার জন্য বিশ্রাম নিয়ে ও যেন নতুন কোনো শক্তি নিয়ে আবার নামতে শুরু করেছে, আবার নামতে শুরু করেছে। নদের চাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল, উঠিল না। নদী হইতে একটা অশ্রুতপূর্ব শব্দ উঠিতেছিল। অশ্রুতপূর্ব যে শব্দ আগে শোনেনি, সেই শব্দ উঠিতেছিল। তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশিয়া হঠাৎ একটা সঙ্গত একটা একই তাল সৃষ্টি করিয়াছে, যে নদের চাঁদের মন হইতে ছেলেমানুষী আমোদ মিলাইয়া গেল। প্রশ্ন আসে, নদের চাঁদের মন থেকে ছেলেমানুষী আমোদ হারিয়ে গেল কেন বা মিলিয়ে গেল কেন? কারণ নদী থেকে একটা অশ্রুতপূর্ব শব্দ আর বৃষ্টির ঝমঝম শব্দ মিশিয়া একটা সঙ্গত তৈরি করিয়াছে, একটা নতুন সঙ্গত সৃষ্টি করিয়াছিল, যা নদের চাঁদের মন থেকে ছেলেমানুষী আমোদকে মিলাইয়া দিয়েছিল। তার মনে হইতে লাগলো এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবসন্ন হইয়া আসিতেছে। তার মনে হইতে লাগলো এই ভীষণ দারুণ শব্দ বা এই মধুর শব্দ শুনতে শুনতে তার সারা অঙ্গ যেন সারা অঙ্গ যেন নিশ্চল হয়ে আসছে, অবসন্ন হয়ে আসছে, মানে একদম নিশ্চল, একদম অবসন্ন হয়ে আসছে। ক্রমে ক্রমে দিনের স্তিমিত আলো মেলাইয়া চারিদিকে অন্ধকার ছাইয়া গেল। মানে ধীরে ধীরে দিনের স্তিমিত আলো ছিল সেটি মিলিয়ে গেল, চারিদিকে অন্ধকার ছাইয়া গেল। বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য একটু কমিয়া আবার প্রবল বেগে বর্ষণ আরম্ভ করলো। একটু কিছুক্ষণের জন্য থামলো বৃষ্টিটা, আবার প্রবল বেগে সে নামতে শুরু করলো, বৃষ্টি হতে শুরু করলো। ব্রিজের উপর দিয়ে একটা ট্রেন চলিয়া যাইবার শব্দে আকস্মিক আঘাতে ঘুম ভাঙিয়া যাওয়ার মতো একটা বেদনাদায়ক চেতনা, একটা বেদনা, একদম মনে কষ্ট পাওয়ার যে একটা ভাবনা, একদম কষ্টকর একটা চেতনা, একটা ভাবনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে দিশেহারা করিয়া রাখিল। তারপর সে অতি কষ্টে উঠিয়া দাঁড়ালো। হট করে মানে একটা ট্রেন চলিয়া যাওয়ার শব্দে সে যেন আকস্মিক আঘাতে ঘুম ভাঙার মতো একটা বেদনাদায়ক, একটা কষ্টদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে দিশেহারা করে দিয়ে গেল। বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। দারুণ লাইন, দারুণ। এইখান থেকে কোশ্চেন হয়, এই লাইন থেকে। টেস্ট পেপার ঘেটে দেখো ভাই, টেস্ট পেপার, নতুন যে টেস্ট পেপার পাবে না, ঘেটে দেখো, এই লাইন থেকে প্রশ্ন হবেই। বড় ভয় করিতে লাগলো নদের চাঁদের, বড় ভয় করিতে লাগলো নদের চাঁদের। কেন? কারণ বর্ষার জলে নদীর এই পরিপুষ্ট পূর্ণ চেহারা দেখে নদী যেন ক্ষোভে উন্মত্ত পাগল হইয়া আপন গতিকে বন্ধন মুক্ত করার জন্য প্রয়াস করে আছে। আজ নদীর এই রূপ দেখে নদের চাঁদের বড় ভয় হতে লাগলো। হঠাৎ তাহার মনে হইয়াছে রোষে ক্ষোভে, রোষে রাগে, রাগে ক্রোধে, ক্ষোভে উন্মত্ত এই নদীর আর্তনাদী জলরাশির কয়েক হাত উঁচুতে এমন নিশ্চিন্ত মনে এতক্ষণ বসিয়া থাকা তাহার উচিত হয় নাই। মানে রেগে, যে নদী রেগে গেছে, ক্ষেপে গেছে, পাগল হয়ে গেছে, সে আর্তনাদ করছে, সেই নদীর জলরাশি এত কাছে তার এত চুপচাপভাবে বসে থাকা তার উচিত হয় নাই। হোক ইট, সুরকি, সিমেন্ট, পাথর, লোহা লক্করে গড়া ব্রিজ, যে নদী এমনভাবে খেপিয়ে যাইতে পারে তাহাকে বিশ্বাস নাই। যে নদীকে সে ভালোবাসতো, সেই নদীকে এবার বলছে সে, হতে পারে ইট, সুরকি, সিমেন্ট, পাথর, লোহা লক্করে গড়া এই রেলের ব্রিজ, এই রেলের ব্রিজ, যে নদী এমনভাবে খেপে যেতে পারে, সেই নদীকে বিশ্বাস নেই, ওকে বিশ্বাস নেই যে এমন কাজটা করতে পারে। ওকে আর বিশ্বাস করো না ভাই, করো না। যে একবার বিশ্বাস ভঙ্গ করেছে তাকে আর বিশ্বাস করো না। সেই নদীকে বলছে যেন তার আজ বিশ্বাস নেই। অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটিতে হাঁটিতে নদের চাঁদ স্টেশনের দিকে ফিরিয়া চলিল। এবার ও অতি কষ্টে উঠে দাঁড়ালো। এবার অন্ধকার পড়ে গেছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে। অতি সাবধানে লাইন ধরে, রেলের লাইন ধরে অতি সাবধানে সে কোথায়? স্টেশনের দিকে ফিরিয়া চলিল। নদীর বিদ্ধের কারণ সে বুঝিতে পারিয়াছে। এই লাইন থেকে প্রশ্ন হয়, নদীর বিদ্ধের কারণ সে বুঝিতে পারিয়াছে। ব্রিজটা ভাঙিয়া ভাসাইয়া লইয়া দুপাশে মানুষের হাতে গড়া বাঁধ চুরমার করিয়া
সে স্বাভাবিক গতিতে বইয়া যাইবার পথ করিয়া লইতে চায়, কিন্তু পারিবে কি? মানে ব্রিজকে সে ভাঙতে চায়, মানে নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পেরেছে। কেন বিদ্রোহ করছে নদী? আরে নদী তার গতিপথে যে বাধা রয়েছে, যে প্রতিবন্ধকতা রয়েছে, যে রেলের ব্রিজের ধারকস্তম্ভ রয়েছে, তাকে চুরমার করে তার গতিকে নিয়ে যাওয়ার জন্য সেগুলিকে চুরমার করে স্বাভাবিক গতি বজায় রাখতে চায়, তাই নদী বিদ্রোহী হয়ে উঠেছে। কিন্তু মানুষের হাতে গড়া এই বাঁধ, এই ব্রিজকে সে পারবে কি? আরে পারবে কি সে ভাঙতে? পারলে তো, যদিও পারে, আবার তো সেই মানুষ সেই ব্রিজ তৈরি করবে। তাই মানুষের সাথে কি সে পারবে? কথা আসে, সে মানুষের সাথে কি সে পারবে? এটা হচ্ছে কথা। সে মানুষের সাথে কি সে পারবে? পারিলেও মানুষ কি তাকে রেহাই দেবে? কথার মানে দেখো, কথার মানে পারিলেও মানুষ কি, হয়তো সে ভেঙে ফেললো মানুষের হাতে গড়া সেই বাঁধ, মানুষের হাতে গড়া সেই ব্রিজ, কিন্তু ভেঙে ফেললেও এই যন্ত্র যুগের মানুষ আবার সেই ব্রিজ তৈরি করবে, সেই নদীর উপর ব্রিজ তৈরি করবে। তাই নদী কি পারবে মানুষের সাথে পাঙ্গা নিতে? তাই পারিলেও কি মানুষ কি তাকে রেহাই দেবে, মুক্তি দেবে? মুক্তি দেবে না। আজ যে ব্রিজ আর বাঁধ সে ভাঙিয়ে ফেলিবে, কাল মানুষ আবার সেই ব্রিজ আর বাঁধ গড়িয়ে তুলবে। দেখছো, আজকে যদি সে ব্রিজ ভেঙেও ফেলে, কালকে মানুষ আবার তৈরি করবে। তারপরে এই গভীর প্রশস্ত জলপূর্ণ নদী তার দেশের সেই ক্ষীণস্রোতা নদীতে পরিণত হইতে না জানি মোটে আর কয়দিন লাগবে। এই গভীর প্রশস্ত যে এত অহংকার নিয়েছিল, এত চওড়া নদী ছিল, এত জলপূর্ণ নদী ছিল, এত ভয়ঙ্কর রূপ ধারণ করা নদী ছিল, অনেক জল যে বহন করতে পারে, তীব্র স্রোত ছিল, সেই নদীরও তার দেশের মতো সেই ক্ষীণস্রোতা অল্প স্রোত নদীতে পরিণত হইতে আর বেশি দিন সময় লাগবে না। কয়দিন আর লাগবে? কারণ মানুষ তার উপর আবার কি করবে? সেই ব্রিজ তৈরি করবে। যদি সে ব্রিজগুলো ভেঙে ফেলে, যদি সে বাঁধগুলো ভেঙে ফেলে, তারও অবস্থা সেই ক্ষীণস্রোতা নদীর মতো হইবে। তার দেশের যে ক্ষীণস্রোতা নদী, তা হতে আর বেশি দিন লাগবে না। স্টেশনের কাছে নূতন রং করা ব্রিজটির জন্য এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের। স্টেশনের এই নূতন রং করা ব্রিজ, এই যে ব্রিজের কথা বলেছি, নূতন রং করা ব্রিজ, স্টেশন নদীর উপর ছিল, স্টেশন রেল ব্রিজ ছিল, যার জন্য এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করেছে, যার জন্য সে এতকাল সে গর্বের শিখরে পৌঁছে গিয়েছে। আজ তার মনে হচ্ছে, কেন, কি দরকার ছিল এই ব্রিজের? হট করে কি দরকার ছিল এই ব্রিজের, এই নদীর উপর দেওয়া? কি দরকার ছিল? সে ভাবতে লাগলো, কি দরকার ছিল? কোনো দরকার তো আমি দেখতে পাই না। কি দরকার ছিল? কি দরকার? বোধহয় এই প্রশ্নের জবাব দেওয়ার জন্যই পিছন হইতে কি দরকার ছিল এই ব্রিজের, কি দরকার ছিল? দরকারটা কি দেখো। এবার এইদিকে দেখো বন্ধু, এইদিকে ভাই, এইদিকে দেখো। এই প্রশ্নের জবাবটা ছিল, ও বলছে কেন দরকার ছিল ব্রিজটা, কেন দরকার ছিল, তার জবাব দিয়ে গেছে। বোধহয় এই প্রশ্নের জবাব দেওয়ার জন্যই পিছন হইতে 7 নং ডাউন প্যাসেঞ্জার ট্রেন, কত নাম্বার প্যাসেঞ্জার ট্রেন? 7 নং ডাউন প্যাসেঞ্জার ট্রেন নদের চাঁদকে পিছিয়ে দিয়ে চলিয়ে গেল ছোট স্টেশনটির দিকে। নদের চাঁদকে পিছন থেকে পিছিয়ে দিল। কেন প্রয়োজন ছিল? কারণটা বুঝেছো? এই যন্ত্র যুগের মানুষের যাতায়াতের উন্নতিতে যে ট্রেন চালু হয়েছে, সেই ট্রেনের চলবার জন্য এই ব্রিজের প্রয়োজন ছিল। সেই জবাব দেওয়ার জন্য ট্রেন ওকে পিষে দিয়ে গেল, একদম সেকে দিয়ে গেছে, একদম সেকে দিয়ে গেছে, পিষিয়ে দিয়ে চলে গেছে। কোন দিকে? যে স্টেশনের সে দায়িত্বে ছিল, সেই ছোট স্টেশনের দিকে। নদের চাঁদ 4 বছর যেখানে স্টেশন মাস্টারি করিয়াছে এবং বন্দি নদীকে ভালোবাসিয়াছে, 4 বছর ধরে যে স্টেশনে ও স্টেশন মাস্টার করিয়াছে, সে চাকরি করিয়াছে, সেই নদীকে ভালোবাসতো, সেই বন্দি নদীকে সে ভালোবাসতো। 4 বছর ধরে যেখানে সে ডিউটি পালন করেছে, তার কার্য নির্বাহ করেছে, আজ সেখানেই তার জীবনের শেষ নিঃশ্বাস, তার জীবনের শেষ দিন। সেটা না ওকে পিষিয়ে দিয়ে গেল, একদম পিষিয়ে দিয়ে গেল। 7 নং ডাউন প্যাসেঞ্জার, যেখানে সে 4 বছর স্টেশন মাস্টারি করিয়াছে, বন্দি নদীকে সে ভালোবাসিয়াছে,
আর সেখানেই তার জীবনের অন্তিম দিন ঘটিত হলো। একদম পিষে দিয়ে চলে গেল, একদম সেকে দিয়ে চলে গেল। নদীর চাঁদ মারা গেল। সেই নদীকে সে ভালোবাসতো, সেই নদীকে দেখতে এসে নদীর চাঁদ আজ পিষিয়ে গেল, নদীর চাঁদ আজ পিষিয়ে গেল। হ্যালো স্টুডেন্টস, আলোচনাটি ভালো লাগলে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে অল নোটিফিকেশান তোমার কাছে যায় এবং ভিডিওতে লাইক শেয়ার এবং বন্ধুদের মাঝখানে, বন্ধু বান্ধবীদের মাঝখানে শেয়ার করে দাও ভিডিওটা। তাহলে আমরা ভিডিও করতে আরও জোশ পাবো। হাউ ইজ দ্য জোশ?